ইউনূস সাহেব নরেন্দ্র মোদীকে ফোন করার পরপরই তিনি চীনে ফোন করতে পারতেন, এবং আরেকটি হতে পারে আপনি যে দেশে আছেন মার্কিন যুক্তরাষ্ট্র, তো তিনি যদি বাইডেনের সাথে কথা বলতে নাও পারতেন, তিনি অন্তত ব্লিংকেনের সাথে কথা বলতেন। আমি তো জানি যে আমেরিকাতে প্রফেসর ইউনূসের অ্যাক্সেস সব জায়গায় আছে, তিনি অত্যন্ত জনপ্রিয় আমেরিকায়, এবং দুই দলের কাছে, মানে ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই দলের কাছেই তিনি জনপ্রিয়। তো তিনি যদি পরের দিন শিকে এবং ব্লিংকেনকে ফোন করতেন, তাহলে আমরা বুঝতে পারতাম তিনি একটা ব্যালেন্সিং করতে যাচ্ছেন এবং ভারতকে তিনি একটা বার্তা দিতে পারতেন। এটা তো ব্যর্থ হয়েছেন ইউনূস সাহেব। এখন এটা কি ইচ্ছা করে দেননি, নাকি ওনার অনভিজ্ঞতার জন্য, জিওপলিটিক্স উনি বোঝেন না এই কারণে উনি করেননি, সেটার জবাব তো আমার জানা নাই। ওনার যে পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি তো বলতে পারতেন, যদি ইউনূস সাহেব না জেনে থাকেন এই কূটনীতির ব্যাপার স্যাপার গুলো, তাহলে তিনি বলতে পারতেন ইউনূস সাহেবকে যে আপনি শুধু ভারতের প্রধানমন্ত্রীকে ফোন না করে আপনি ব্লিংকেনের সাথেও কথা বলেন, আপনি চায়নার সাথেও কথা বলেন। আপনি হয়তো বলবেন যে তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি, তাহলে ভারতের সাথে আরো কয়েকদিন পরে আপনি কথা বলতেন, যখন আপনি সবার সাথে অ্যাপয়েন্টমেন্ট পেতেন। মানে আমি বলতে চাচ্ছি, নরেন্দ্র মোদীর সাথে কথা বলাতে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, কারণ কথা তো আমাদের বলতেই হবে। ভারত বড় দেশ, ভারত আমাদের নেইবারিং কান্ট্রি, কিন্তু আমি প্রিপারেশন নিয়ে কথা বলার কথা বলছি। এবং সেই প্রিপারেশনটা হতো যে চীনের সাথে অ্যাপয়েন্টমেন্টটা আগে উনি ঠিক করতেন, চাইনিজ অ্যাম্বাসেডারকে ডেকে বলতেন যে আমি শির সাথে কথা বলতে চাই, আপনি একটা ব্যবস্থা করে দেন। তিনি মার্কিনে তো তিনি চাইলেই কথা বলতে পারেন। আমি নিশ্চিত যে প্রসিডেন্ট যদি চান, তাহলে 24 ঘন্টার মধ্যে তিনি অন্তত ব্লিংকেনের সাথে কথা বলতে পারেন। তিনি তো বলেন নাই, উল্টো তিনি কি বলেছেন নরেন্দ্র মোদীকে, যে এখানে মাইনরিটিরা খুব ভালো আছে, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনার সাংবাদিকদের পাঠান। ভারতীয় সাংবাদিকদের সার্টিফিকেট লাগবে বাংলাদেশে, তাহলে আপনি স্বাধীন কোথায়? ভারতীয় সাংবাদিকের সার্টিফিকেট নিয়ে আপনাকে যদি রাষ্ট্র চালাতে হয়, তাহলে আপনি ইউনূস সাহেব, আপনি তো অলরেডি ভারতের কাছে নথি স্বীকার করে বসে আছেন। আপনাকে যখন নরেন্দ্র মোদী মাইনরিটির কথা বললো, আপনি নরেন্দ্র মোদীকে ভারতের মাইনরিটির কথা বললেন না কেন? আপনি নরেন্দ্র মোদীকে বললেন না কেন? তাহলে কি আমরা ভারতে আপনি কি মুসলমানদের সাথে কি করছেন সেই প্রসঙ্গে কি আমরা আপনাকে মনে করিয়ে দেব? এটা তিনি বললেন না কেন? উনি একতরফা শুনলেন কেন নরেন্দ্র মোদীর লেকচার? আমি নরেন্দ্র মোদীর লেকচার শুনবো কেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে কি নরেন্দ্র মোদীর লেকচার শুনবার জন্য? এবং কোন নরেন্দ্র মোদী? যে নরেন্দ্র মোদী হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে ভারতে, যে নরেন্দ্র মোদীকে বলা হয় বুচার অফ গুজরাট 2002 সালের দাঙ্গায় তার সরাসরি তার ভূমিকার কারণে বিবিসির ডকুমেন্টারিতে আছে যে নরেন্দ্র মোদী দায়ী ছিল 2002 সালের মুসলমান বিরোধী দাঙ্গার জন্য। সেই নরেন্দ্র মোদীর কাছ থেকে আমার বিপ্লবী সরকারের, যদিও এরা বিপ্লবী সরকার বলছে না, বলছে অন্তর্বর্তীকালীন সরকার, আমি বারে বারে বিপ্লবী সরকার বলি, বিপ্লবী সরকার প্রধান সেই নরেন্দ্র মোদীর কাছ থেকে সার্টিফিকেট দেবে যে বাংলাদেশে মাইনরিটিরা ভালো আছে। এখানেই আমার ভয় হয়। আনফরচুনেটলি ধরেন এই যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদে ধরেন হাসিনার দ্বারা নিগৃহীত লোকের সংখ্যা একটাও নাই। একজন আছে নিগৃহীত, শুধুমাত্র আদিলুর রহমান খান। আদিলুর রহমান নিগৃহীত হচ্ছে আদিলুর রহমান খান। এছাড়া ইউনূস সাহেব হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। আমি দুটো ইংরেজি শব্দ বলি তাহলে বুঝতে পারবেন। ইউনূস সাহেব হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, কিন্তু পারসিকিউটেড হন নাই। পারসিকিউশন এন্ড হ্যারাসমেন্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ইউনূস সাহেব জেলে যান নাই, রিমান্ডে যান নাই। আদিলুর রহমান খানকে রিমান্ডে যেতে হয়েছে, জেলে যেতে হয়েছে। আদিলুর রহমান খান জেলে যখন গেছে, সে ডিভিশন পায় নাই, তাকে মাটিতে শুতে হয়েছে। আর আমাদের কি হয়েছে এটা নিয়ে আমরা না হয় আলোচনা নাই করলাম, আমরা তো অতি সাধারণ মানুষ। আমরা ইউনূস সাহেব বা আদিলুর রহমান খানের মতো অত আন্তর্জাতিক ভাবে আমরা অত বিখ্যাত ব্যক্তি না। কাজে আপনার আমার সাথে কি হয়েছে এটা নিয়ে আমি কোনো আলোচনা করতে চাচ্ছি না। তো সুতরাং এই উপদেষ্টা মন্ডলীতে আমি বিশেষ করি আদিলুর রহমান খান ছাড়া পারসিকিউটেড আর কোনো ব্যক্তি নাই। এবং আপনি যদি দেখেন যে 111 ঘরানার লোকের সংখ্যা বাড়ছে, ক্রমাগত বাড়ছে, এবং 111 এর সরকার মানে হচ্ছে ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট, প্রো ইন্ডিয়ান সাপোর্টেড গভর্নমেন্ট। এবং আপনি যে বলছিলেন না যে ফরেন অ্যাডভাইজার ওনাকে অ্যাডভাইস করতে পারতো, ভাই আনফরচুনেটলি আপনি কি জানেন যে ফরেন অ্যাডভাইজার গত এক সপ্তাহ থেকে আমেরিকা অবস্থান করছেন, তিনি নানা হতে যাচ্ছেন, তিনি 1 মাসের ছুটিতে বোধ এসছেন আমেরিকায়। তো আপনি যদি 1 মাসের ছুটিতে যদি আপনার আসতেই হয় দায়িত্ব নেওয়ার 10 দিনের মাথায়, তো আপনি দায়িত্ব নিলেন কেন?
এক মাস পরে নিতেন, এক মাস পরে নিতেন, এক মাস প্রফেসর ইউনূস সাহেব চালাতেন পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা বেটার ছিল। এখন কিন্তু ওই যে হাসিনার যে মোমেন্টামের ফরেন সচিব যে সব ওরাই নিয়ন্ত্রণ করছে, এবং এখন পর্যন্ত মোমেন্ট স্যাক্ট হয় নাই, চুক্তি ভিত্তিক চাকরি এখন পর্যন্ত মোমেন্টের আছে। আমার তো অবাক লাগে যে এটা কি ধরনের বিপ্লবী সরকার। আসলে বলতে গেলে বলবো যে হুজুরের মুখ খারাপ। তো এখন আমি আরেকটা প্রসঙ্গে যাই যে আমাদের সেনাবাহিনী ধরেন, সেনাবাহিনীর মিড লেভেল এবং জুনিয়র অফিসার যারা আছেন, তার সৈনিকরা যারা আছেন, তারা আসলে এই বিপ্লবের পেছনের মূল শক্তি। আমি যদি বলি যে তাদের বিশাল অবদান এই বিপ্লবের মূল শক্তি ছাত্র জনতা না, সেনাবাহিনীকে বিপ্লবের মূল শক্তি বলতে না, মূল শক্তি বলবো মানে তারা একটা পর্যায়ে ধরেন সহায়ক শক্তি, আপনি বলবেন সহায়ক শক্তি, অন্যতম সহায়ক শক্তি। তো কিন্তু ধরেন হাসিনার যে গ্রুপগুলো পরিপুষ্ট ছিল সেনাবাহিনীতে, যেমন আমি যদি কয়েকজনের নাম বলি, মেজর জেনারেল সাইফুল আলম হচ্ছে আপনার ডিজিএফআই ডিজি ছিল, পরে ডিজিএফআই ছিল, পরে তার সেনা প্রধান হওয়ার একটা খায়েশ ছিল, ইন্ডিয়ান ডাইরেক্ট ইন্ডিয়ার দ্বারা পরিপুষ্ট। তাকে ওই যে জিয়াকে যখন বরখাস্ত করলো, তখন মেজর সাইফুলকে আপনার নিয়ে গেল হচ্ছে ফরেন অ্যাটাচমেন্ট দিয়ে দিল, ফরেন অ্যাটাচমেন্ট, বাট উনি ক্যান্টনমেন্টে থাকেন। লেফটেন্যান্ট জেনারেল মুজিবর হচ্ছে অসম্ভব ব্রুটাল অফিসার, হেফাজত কিলিং এর সঙ্গে যুক্ত, তার প্রাইস পোস্টিং ছিল এসএসএফ এর ডিজি। এবং গতকাল তৃতীয় মাত্রায় একজন সাবেক সেনা সদস্য বলেছেন যে মুজিবর তাকে কিভাবে টর্চার করেছে তার সেখানে কথা বলার জন্য বিডিআর এর এই অফিসার হত্যাকাণ্ড নিয়ে। তারপর মেজর জেনারেল হামিদ, যিনি ডিজিএফআই চিফ ছিলেন, তাকে নিয়ে যাওয়া হয়েছে মেশিন টুলস ফ্যাক্টরিতে ডিজি হিসেবে। তারপর লেফটেন্যান্ট মেজর জেনারেল মাহবুব, যশোরের যিনি ডিওসি ছিলেন, যিনি মেজর জেনারেল ইউনিফর্ম পরে হাসিনাকে পা ছুঁয়ে সালাম করতেন, এবং যিনি ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অনেককে এখনো আশ্রয় দিয়ে রেখেছেন যশোর ক্যান্টনমেন্টে, তাকে দেওয়া হয়েছে প্রতিরক্ষা ক্রয় পরিদপ্তরে ডিজি, অর্থাৎ প্রাইস পোস্টিং অনেকটা। ডিজিডিএফআই না, এটাকে বলে ডিজিডিপি, ডিফেন্স পারচেজ, ডিজিডিপি। তারপর ধরেন এসএসএফ এর প্রধান ছিল নাজমুল, তারও কোনো পানিশমেন্ট ট্রান্সফার হয়নি। মেজর জেনারেল মইনুল 9 ডিভিশনের জিওসি, তিনি বহাল তবিয়তে আছেন। তো এবং আমি যে খবরটা পেলাম যে এখানে নক্ষত্র নামে একটা বিল্ডিং আছে ক্যান্টনমেন্টের ভিতরে, প্রায় 15 তলা বিল্ডিং, 28 জন মেজর জেনারেল সেখানে একসঙ্গে থাকেন, 28 জন। তো মানে সিঙ্গেল হাউস গুলার সামনে ডিজিএফআই নজরদারি থাকে, অ্যাপার্টমেন্ট হাউসের সামনে তো নজরদারি করে কি হবে, ওরা তো ভিতরে ইন্টারকানেক্টেড, এবং এই ষড়যন্ত্রগুলো ওইসব জায়গা থেকে হচ্ছে। এবং এর আগে আমি আপনাকে বলেছি আনসারি ডিজি কে আসলে স্টাফ কলেজে বদলি করা হয়েছে, তিনিও একই বিল্ডিং এ থাকেন। তো সব মিলিয়ে যে জায়গাটা, অর্থাৎ তারপরে ধরেন আর্মি ইন্টেলিজেন্সে কোনো পরিবর্তন আসে নাই, আর্মি সিকিউরিটিতে কোনো পরিবর্তন আসে নাই, কাউন্টার ইন্টেলিজেন্সে কোনো পরিবর্তন আসে নাই, আমাদের এনএসআই তে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসে নাই, দুই একটা পদ ছাড়া, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোতে কোনো পরিবর্তন আসে। তো সরকারটা রান করবে কিভাবে রে ভাই? এখন আপনি যদি বলেন যে সরকার মাত্র নতুন, একটু সময় দেন, আরে ভাই এই সময় নিয়েই তো এই কাহিনী করছে। এবং আপনি সর্বশেষ জানেন যে গতকাল আব্দুল কাহার এখন খুব সম্ভবত বের হয়ে গেছে বাংলাদেশ থেকে। আপনার কণ্ঠে আমি শুনলাম যে আপনি প্রশ্ন করছেন, আমি ইমিগ্রেশনকে ফোন করে বললাম যে আব্দুল কাহার এখন চলে যাচ্ছে, তারিখ ঠেকান। সে বলতেছে পাসপোর্ট নাম্বার দেন। আপনি বুঝতেই পারছেন, সে আমাকে আইন শিখাচ্ছে, বলছে এটা একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়। তার মানে কি আমি সন্দেহ করতেই পারি যে কাহার এখনকে বের করে দিছে। তো আপনি কিভাবে, পুলিশের তো যারা ক্রিমিনাল ছিল একজনও তো এখন পর্যন্ত গ্রেফতার হয়নি, আমরা জানি না হারুন কোথায়, বিপ্লব কোথায়, মনির কোথায়, আইজি কোথায়, শহীদুল আলম কোথায়। আমি শহীদুল আলমের একটা বক্তব্য শুনছিলাম গতকালই, ওই যে আগের যে ডিআইজি ছিল এবং ঢাকার কমিশনারও ছিল, তার বক্তব্যে সে ওপেনলি স্বীকার করছে যে হেফাজত কিলিং সে করেছে, জঙ্গি নাম দিয়ে মানুষকে হত্যা সে করেছে, সবগুলো সে স্বীকার করছে পাবলিকলি এবং অহংকারের সাথে। মানে এটা আওয়ামী লীগ আমলের তার একটা টক শোতে সে ইন্টারভিউ ঠিক না, রাউন্ড টেবিল কোনো কনফারেন্স, পাশে আওয়ামী লীগের নেতারা বসে আছে, সেখানে সে খুব অহংকারের সাথে বলছে যে আমি ছিলাম বলে এগুলো করতে পেরেছি। তো সেই শহীদুল হক তো এতক্ষণে আসামি হওয়া উচিত ছিল। নতুন একজনকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে,
আমি ইত্তেফাক তাকে রিপোর্ট করেছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল, সম্ভবত, হ্যাঁ কামরুল, তিনি নতুন এসও মানে অর্থাৎ ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যিনি থাকেন, গুরুত্বপূর্ণ লেফটেন্যান্ট জেনারেল আর কি, মেজর জেনারেল কামরুল হাসান, তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি কদিন আগে বলেছেন মুক্তিযুদ্ধে ভারতের গল্প বাংলাদেশের সামরিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচির অংশ এবং এটা থাকতে হবে, এইভাবে তিনি বলেছেন। এটা ইত্তেফাক রিপোর্ট করেছে 2021 সালে 16 ডিসেম্বর তার একটা ইন্টারভিউ, যেটি আমাদের হাতে এসে পৌঁছেছে। তো ধরেন অর্থাৎ প্রো ইন্ডিয়ান লোকজন, ইন্ডিয়ান আশীর্বাদ পুষ্ট লোকজন সবাই বসা, আবারও প্রো ইন্ডিয়ান লোকজনকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে। তো ইউনূস সাহেবকে আপনি আর সময় দিতে দিতে কি করবেন? সব তো গুছাই ফেলতেছে ভিতরে ভিতরে। এখন এগুলো কি ইউনূস সাহেবের নির্দেশে হচ্ছে? মানে ইউনূস সাহেবের কি আদৌ সেনাবাহিনীর এই নিয়োগগুলো বা এই পোস্টিং গুলোর ব্যাপারে কোনো সে আছে? জানি না, এখন আমরা জানি না, কাজে যেটা জানি না আমি বলতে পারবো না আছে কি নাই। কিন্তু আইন অনুযায়ী যেটা হওয়ার কথা, ইউনূস সাহেবেরই তো সবগুলো সিদ্ধান্ত নেওয়ার কথা। তিনি সেনা প্রধানের সাথে সলা পরামর্শ করবেন অবশ্যই, কিন্তু সলা পরামর্শ করে সিদ্ধান্তগুলো ইউনূস সাহেব নেবেন, এটাই তো সরকার চলা উচিত। কিন্তু সরকার কি সেভাবে চলছে? অন্তত আজকের আনসারের যে বিদ্রোহ যেটা করেছে, সেই বিদ্রোহ মোকাবেলার জন্য ইউনূস সাহেব যেটা করলেন, ইউনূস সাহেব বা ছাত্র যে প্রতিনিধি মন্ত্রিসভা উপদেষ্টা মন্ডলীতে আছে, তারা যেটা করলো যে ছাত্রদের সংগঠিত করে এই বিদ্রোহীদের মোকাবেলা করতে হলো, তাতে তো মনে হচ্ছে যে সরকার এখনো বিশৃঙ্খল অবস্থায় আছে। সরকারের কন্ট্রোল এই আইন শৃঙ্খলা বাহিনীগুলোর উপরে এখনো এস্টাবলিশ হয় নাই। তো এই বিষয়ে ইউনূস সাহেব খেয়াল করবেন বলে আমি আশা করছি। কিন্তু আজকের ওনার যে বক্তৃতা, সেই বক্তৃতায় আমি এই রাষ্ট্র চালানোর এই ফাইনার পয়েন্টস গুলো, ভেরি ইম্পর্টেন্ট ফাইনার পয়েন্টস গুলো আমি খুঁজে পাই নাই। আর একটা বিপদের কথা বলে রাখি, বাংলাদেশে খুব তাড়াতাড়ি কিন্তু তেল দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এবং শেখ হাসিনাকে যে দানব তৈরি করা হয়েছে তার মধ্যে কিন্তু তেল দেয়া যে গ্রুপ দেয় তারাও কিন্তু একটা ভূমিকা রেখেছে। আপনার মনে আছে যে সংবাদ সম্মেলনে প্রশ্নের নামে শেখ হাসিনাকে কে কত কৌটা তেল দেবে তার একটা প্রতিযোগিতা চলতো। তো ইউনূস সাহেবকেও আমি দেখছি যে ওই ধরনের একটা তেল দেওয়ার প্রতিযোগিতা আমি মিডিয়াতে দেখতে পাচ্ছি, যে মিডিয়া তার সকল বক্তব্যের প্রশংসায় পঞ্চমুখ, ইউনূস সাহেবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসায় পঞ্চমুখ। তো এই যে তেল দেওয়ার প্রতিযোগিতা, এবং কিছু কিছু উপদেষ্টাদেরও আমি তেল দেওয়ার প্রতিযোগিতা দেখতে পাচ্ছি, এই তেল দেওয়ার প্রতিযোগিতার মাধ্যমেই কিন্তু ফ্যাসিবাদ তৈরি হয়। বুড়ো হয়ে গেছি তো, কোনো বুড়ো মানুষের অভ্যাস হচ্ছে মাঝে মাঝে অযাচিত জ্ঞান দেয়া। আমি খুব একটা দেই না, তারপরেও আমি আবার বলে রাখি যে এই তেল দেওয়ার থেকে যদি ইউনূস সাহেব বেঁচে থাকতে না পারেন, তাহলে উনি কিন্তু সমূহ বিপদে পড়বেন। আপনি দেখবেন আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম ওনার বক্তব্য নিয়ে, কালকে আমি শিওর বাংলাদেশের কোন মেইনস্ট্রিম মিডিয়াতে আপনি এই আলোচনা কালকে পাবেন না। সবাই কালকে সাধু সাধু করবে, সাধু সাধু, এর থেকে ভালো বক্তৃতা হয় না, আমরা জীবনে এর থেকে ভালো বক্তৃতা শুনে নাই, এগুলো আপনি শুনতে পাবেন আগামীকাল। এখন আপনি আসলে সবসময় শত্রুর তালিকাতে থাকবো আর কি। আপনি তো কিন্তু আমার দেশের পক্ষে আমাকে কথা বলতে হবে। অর্থাৎ আমি যে আর্মি অফিসার গুলোর কথা বললাম, কারোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা তো নাই, মানে অনুরাগ বা বিরাগ নাই। কিন্তু আমি যতটুকু জানি, তারা যেহেতু হাসিনার দ্বারা পরিপুষ্ট, নতুন সরকারে এই যে আনসার বিদ্রোহ বা এই যে পরিকল্পনা, 5 জন মানে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল মিলে 5 জন, তাদেরকে আসলে বাধ্যতামূলক অবসর দিয়ে দেওয়া উচিত, কমান্ড থেকে সরিয়ে দেওয়া উচিত, ক্যান্টনমেন্ট থেকে বের করা উচিত অন্তত। তো মাহমুদ ভাই, না হলে আমাদের আসলে লক্ষ্যটা অর্জিত হবে না। এই যে এত হাজার হাজার, না আপনি কতবার ছাত্রদের ডেকে নিয়ে আসবেন? ছাত্রদের লেখাপড়া নাই, তাদের তো পড়াশোনা করতে হবে নাকি? না তারা সবসময় এই ইউনূস সাহেবের সরকার বাঁচানোর জন্য তাদের ছুটে আসতে হবে হাজারে হাজার লাঠি দিয়ে? এভাবে কি রাষ্ট্র চলে নাকি? লেখাপড়ায় ফিরতে হবে না, তাদের তো পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। তারা একটা বিপ্লব করেছে, চমৎকার, তারা সমন্বয় পরিষদ রাখুক অ্যাজ এ প্রেসার গ্রুপ হিসেবে রাখতে হবে, কিন্তু তাদেরকে আপনি রাষ্ট্র পরিচালনায় ডেকে নিয়ে আসবেন আনসারদের মোকাবেলা করবার জন্য। এবং আপনি যেটা বললেন যে তারা আহত হবে, এটা কেমন ধরনের রাষ্ট্র পরিচালনা হবে?